আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে হাঙ্গেরি সরকারি স্কলারশিপ নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি এবং সেখানে বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ A to Z যে স্টেপসগুলো রয়েছে, ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, প্রক্রিয়া নিয়ে সব কিছু, অর্থাৎ ডেডলাইন নিয়েও কিন্তু কথাবার্তা বলেছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে আসুন, কারণ সেই ভিডিওটি প্রথম পর্ব, সেখানে আমি ওভারঅল স্কলারশিপ নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে হাঙ্গেরি সরকারি স্কলারশিপে আবেদন করার দ্বিতীয় পর্ব। আজকের দ্বিতীয় পর্বে আমরা মূলত ডকুমেন্টস নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্কলারশিপটিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, কিভাবে আপনি ডকুমেন্টসগুলো রেডি করবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যায়। বন্ধুরা, গত পর্বে আলোচনা করেছিলাম হাঙ্গেরি সরকারি স্কলারশিপে আবেদন করার দুটি দিক রয়েছে বা দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে হাঙ্গেরি সরকারি স্কলারশিপের ওয়েবসাইটে আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপটি মূলত মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে আবেদন করতে হবে। এবং তৃতীয় ধাপটি নিয়ে আমি বলেছিলাম যে সেখানে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। বন্ধুরা, প্রথম দুটি অংশে, অর্থাৎ প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যেহেতু আবেদন করতে হবে, এখানে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। এবার আসি প্রথম ধাপ। প্রথম ধাপে মূলত আমরা আলোচনা করব হাঙ্গেরি সরকারি স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের দরকার হবে। আগে থেকে লিস্ট করে রাখুন এবং এই ডকুমেন্টসগুলো রেডি করে তারপর অনলাইনে আবেদন করতে বসুন, তাহলে আবেদনটা খুবই স্মুথ হবে। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার একটি ছবি। ছবিটি হালকা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, সেটা বেশি অ্যাকসেপ্টেবল হবে। দ্বিতীয় ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র। আপনার কাছে যতগুলো সার্টিফিকেট এবং নম্বরপত্র রয়েছে সবগুলোই প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে, ডকুমেন্টসগুলো কি অ্যাটাস্টেশন করতে হবে? না, ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করতে হবে না, শুধুমাত্র সেটাকে স্ক্যান করবেন এবং স্ক্যান করে আপলোড করে দিতে হবে অনলাইনে। তৃতীয় ডকুমেন্টস পাসপোর্ট। পাসপোর্টটা অবশ্যই প্রয়োজন হবে, কারণ পাসপোর্ট ছাড়া আপনি আবেদন করতে পারছেন না। পাসপোর্টের যে ইনফরমেশন পেজটি রয়েছে সেটা শুধু স্ক্যান কপি প্রয়োজন হবে। প্রয়োজন হবে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, অর্থাৎ IELTS, টোফেল বা MY যেটা প্রয়োজন হয় প্রোগ্রামের উপর ভিত্তি করে সেই ডকুমেন্টসটি প্রয়োজন হবে। বিশেষ করে যারা আন্ডারগ্রেডে আবেদন করবে তাদের IELTSটা প্রয়োজন হবে। যারা মাস্টার্সে আবেদন করবেন তারা বিষয় ভেদে MY দিয়েও আবেদন করতে পারবেন, তবে সংখ্যাটি খুবই কম। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে IELTS এবং টোফেলের প্রয়োজনীয়তা রয়েছে। পঞ্চম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার সোপ বা মোটিভেশন লেটার। কিভাবে মোটিভেশন লেটার লিখতে হয়, কিভাবে সোপ তৈরি করতে হয়, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। প্রয়োজনীয় যত লিঙ্ক থাকবে সবগুলো আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ষষ্ঠ যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার। আপনি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠানের দুইজন শিক্ষকের কাছ থেকে আপনাকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে এবং রেকমেন্ডেশন লেটার জন্য দুটি ভিন্ন ভিন্ন হয়। এটা টেস্টিমোনিয়াল না, এটি একটি ভিন্ন লেটার। এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে ফেলুন, তাহলে রেকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটারের ব্যাপারে আপনার মোটামুটি একটি আইডিয়া এসে পড়বে। সপ্তম যে ডকুমেন্টসটির কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, এটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এটা অনলাইনে আপলোড করতে হবে। এখন অনেকেই হয়তো মেডিকেল সার্টিফিকেট শুনে ভয় পেয়ে যেতে পারেন, বিষয়টা একদমই তা না, একদম সিম্পল একটা ফর্ম। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। এই ফর্মটি কিভাবে আপনি সংগ্রহ করবেন? প্রথমত এই ফর্মটাকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর আপনার কাছাকাছি থাকা কোনো ফিজিশিয়ান বা কোনো ডক্টরের কাছে আপনাকে যেতে হবে। তিনি এই টেস্টগুলো দেখে তিনি কিছু টেস্টের সাজেশন দিবেন এবং সাজেশন অনুযায়ী আপনার কাছাকাছি থাকা কোনো ডায়াগনস্টিক সেন্টার বা কোনো ল্যাব থেকে বা সরকারি হাসপাতাল থেকে এই টেস্টগুলো করিয়ে আনবেন এবং সাথে রিপোর্টগুলো ডাক্তার সাহেবকে দেখাবেন। ডাক্তার সাহেব এই তথ্যগুলো দেখে বা রিপোর্টগুলো দেখে এই ফর্মটির তিনি পূরণ করে দিবেন, সই দিবেন, সিল দিবেন এবং সেটাকে আপনাকে অনলাইনে আপলোড করে দিতে হবে। আশা করি প্রক্রিয়াটি আপনি বুঝতে পেরেছেন। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে এই ফর্মটির বিস্তারিত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের ফর্মটি। প্রথমে আপনার ফুল নেম, আপনার পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি লিখতে হবে। এখানে প্রথমে বেশ কিছু টেস্টের কথা বলা হয়েছে, যেমন HIV টেস্টের কথা বলেছে, হ্যাপাটাইটিস বি বা HBV টেস্টের কথা বলা হয়েছে, হ্যাপাটাইটিস সি, চেস্ট এক্সরে, অন্যান্য টেস্টের কথা বলা হয়েছে। পাশাপাশি এখানে কোভিড-19 ভ্যাকসিনের কথাও কিন্তু বলা হয়েছে। এগুলো আপনি যখন প্যাথোলজি থেকে টেস্ট করাবেন সেই টেস্টের ডেট অনুযায়ী এখানে লিখবেন, আপনিও লিখতে পারেন বা ডাক্তার সাহেবও লিখতে পারেন। এরপর এখানে যে ডাক্তারের কাছে আপনি গিয়েছেন তিনি সই এবং সিল দিয়ে দেবেন এবং তিনি ডেট দিয়ে দিবেন এবং এটা কিন্তু আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটের ডাউনলোড করার লিঙ্কটি আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে
ডাউনলোড করে নিতে পারেন। অষ্টম ডকুমেন্টসের কথা বলবো স্টেটমেন্ট অফ অ্যাপ্লিকেশন। এটা যেদিন আমি আবেদন সংক্রান্ত ভিডিওটি দিব সেদিন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল। এটা মূলত মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে মূলত প্রয়োজন হয়। যারা মাস্টার্সে আবেদন করবেন বা পিএইচডিতে আবেদন করবেন, আপনার প্রোগ্রামের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনার রিসার্চ প্রপোজালের প্রয়োজন হবে। সেটা অবশ্যই আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া দুটি ডকুমেন্টসের কথা বলবো, এবং এই দুটি ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে অন্য শিক্ষার্থীদের তুলনায় আপনি এগিয়ে থাকবেন। একটি হচ্ছে আপনার ভলেন্টারি কাজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কোনো অ্যাচিভমেন্টের কোনো কাগজপত্র যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা সাবমিট করে ফেলুন। পাশাপাশি আপনার একটি সিভি যদি ইউরোপাস ফরম্যাটের হয় খুবই ভালো হয়। ইউরোপাস ফরম্যাটের সিভি কীভাবে আপনি তৈরি করবেন এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এই হচ্ছে হাঙ্গেরি সরকারি স্কলারশিপের ওয়েবসাইটে আবেদন করার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের তালিকা, এবং এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। হাঙ্গেরি সরকারি স্কলারশিপে আবেদন করার পর, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো আপলোড করার পর এবং সব তথ্য দেওয়ার পর যখন আপনি সাবমিট করে ফেলবেন তখন আপনাকে একটি পিডিএফ দেওয়া হবে এবং সেই পিডিএফটি আপনাকে সংগ্রহ করতে হবে। এই পিডিএফটি বা এই পিডিএফ ফর্মটিকে আমরা নাম দিলাম ফর্ম নাম্বার 1, এবং এই ফর্মটি অবশ্যই আপনাকে প্রিন্ট আউট করে আপনার হাতের কাছে রাখতে হবে। এবার আসি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে মিনিস্ট্রি অফ এডুকেশনের একটি বিশেষ ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর এবছর এই আবেদন করার প্রক্রিয়ার মধ্যে কিছুটা ভিন্নতা এসেছে, নতুনভাবে আবেদন করতে হবে। ইনশাআল্লাহ আমি আবেদনের দিন দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে। মিনিস্ট্রি অফ এডুকেশনের এই বিশেষ ওয়েবসাইটে আবেদন করার পর আপনাকে একটি পিডিএফ দিবে, একটি ফর্ম দেবে, এবং সেই ফর্মে আপনার ট্র্যাকিং নাম্বারও থাকবে। আপনাকে দুটি কাজ করতে হবে, ফর্মটি প্রিন্ট আউট করতে হবে এবং ট্র্যাকিং নাম্বারটা সংগ্রহ করতে হবে, কারণ এটা আপনার খামের উপর লিখতে হবে। তার মানে এই মুহূর্তে আপনার কাছে দুটি ফর্ম রয়েছে। একটি হচ্ছে হাঙ্গেরি সরকারি স্কলারশিপে আবেদন করার যে পরে যে ফর্মটি আপনাকে দিয়েছে, এটা ফর্ম নাম্বার 1। মিনিস্ট্রি অফ এডুকেশনে আবেদন করার পর একটি ফর্ম আপনাকে দিয়েছে, এটা হচ্ছে ফর্ম নাম্বার 2। এই দুটি ফর্ম আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর যে ডকুমেন্টসগুলো হাঙ্গেরি সরকারি ওয়েবসাইটে আমরা আপলোড করেছিলাম, ঠিক সেই ডকুমেন্টসগুলো, অর্থাৎ যতগুলো ডকুমেন্টস আপনি আপলোড করেছেন সবগুলি ডকুমেন্টস আপনি হার্ড কপি, অর্থাৎ প্রিন্ট আউট কপি বা হার্ড কপি বা ফটোকপি আপনার সাথে থাকতে হবে। বন্ধুরা, হাঙ্গেরি সরকারি স্কলারশিপের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা রয়েছে বা গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা রয়েছে। প্রথম সতর্কতা হচ্ছে প্রার্থীর আবেদনের সকল সনদপত্রের সত্যায়িত কপি যুক্ত করতে হবে। সাময়িক সনদপত্র গ্রহণযোগ্য না, অর্থাৎ আপনার যে কাগজপত্র জমা দেবেন তার মধ্যে যেগুলো সার্টিফিকেট রয়েছে সেগুলো অ্যাটাস্টেড করে জমা দিতে হবে। অ্যাটাস্টেড যে কেউ করতে পারে, আপনার কলেজের প্রিন্সিপাল করতে পারে, ইউনিভার্সিটির ভিসি স্যার করতে পারেন, রেজিস্ট্রার করতে পারেন, ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট অফিসার করতে পারেন, বিসিএস কোনো কর্মকর্তাও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। নোটারি করতে হবে না, এখানে সত্যায়িতের কথা বলা হয়েছে। আর যাদের সাময়িক সনদপত্র রয়েছে, অর্থাৎ প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু সেটা জমা দিতে পারবেন না, কারণ সাময়িক সনদপত্র গ্রহণ করা হবে না। পাশাপাশি আরেকটি সতর্কতার কথা বলা হয়েছে যে কোনো প্রার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স অথবা ডক্টরাল নিউক্লিয়ার এনার্জি যে কোনো একটি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে, সব একাধিক প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে না। প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম, যতগুলো ডকুমেন্টসের কথা বললাম সব ডকুমেন্টসগুলো প্লাস পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই সবগুলো ডকুমেন্টস আপনাকে একটি A4 খামের সাইজের যে খাম রয়েছে সেটার মধ্যে আপনাকে দিতে হবে, এবং খামটির উপরে প্রাপক এবং প্রেরক লিখতে হবে। প্রেরকের জায়গায় আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। প্রাপকের জায়গায় আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ঠিকানাটি আপনাকে দিতে হবে উপরে, এবং খামের উপর অবশ্যই ট্র্যাকিং নাম্বারটা দিতে হবে। এই ট্র্যাকিং নাম্বারটি হচ্ছে সেই ট্র্যাকিং নাম্বার যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন আবেদন করার পর আপনি পেয়েছেন। খামটি ভালো করে আটকে দিয়ে, আঠা দিয়ে আটকে দিয়ে এটা আপনাকে নিয়ে যেতে হবে আমাদের সচিবালয়ের 2 নম্বর অভ্যর্থনা গেট। গেট দিয়ে প্রবেশ করার পর ভিতরে দেখবেন একটি কাউন্টার রয়েছে, এবং সেই কাউন্টারে নির্দিষ্ট বক্স রয়েছে। বক্সের মধ্যে হাঙ্গেরি সরকারি স্কলারশিপ লেখা রয়েছে। সেখানে গিয়ে আপনাকে এটা ড্রপ করতে হবে বা সেটাকে জমা দিতে হবে। অন্য কোনো বক্স বা অন্য কোথাও জমা দিলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হবে না, তাই নির্দিষ্ট বক্সে আপনাকে জমা দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এই ডকুমেন্টসগুলো আমরা কত তারিখের মধ্যে জমা দিব? অবশ্যই আপনাকে 16ই জানুয়ারি বিকেল 3টার মধ্যে এই ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে। সরাসরি দিতে পারেন অথবা আপনার হয়ে অন্য কেউ এটা জমা দিতে পারেন। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমি তো ঢাকায় থাকি না, সেক্ষেত্রে আমি কুরিয়ার করে কি এই ডকুমেন্টসটা পাঠাতে পারবো? পাঠাতে পারবেন, কিন্তু এটা যে সঠিকভাবে জমা হয়েছে সেটা ব্যাপারে কিন্তু আপনি নিশ্চিত না বা কেউ নিশ্চিত থাকেন না। অনেক সময় কুরিয়ার সার্ভিস থেকে এই ধরনের দায়িত্বশীলতা অনেক সময় পাওয়া যায় না, তাই নিজে সরাসরি গিয়ে জমা দেওয়াটাই বেটার। অথবা আপনার কোনো রিলেটিভস যদি ঢাকায় থেকে থাকেন তিনিও আপনার এই ডকুমেন্টসগুলো সঠিকভাবে জমা দিতে পারেন। অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ডকুমেন্টস জমা দেওয়ার ক্ষেত্রে তো একটি ডকুমেন্টস রয়েছে পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই অল্প সময়ের মধ্যে কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পাসপোর্ট পাওয়া সম্ভব, বা এই পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উত্তোলন করে আমি আবেদন করতে পারবো? এই সময়টি কি হবে? অবশ্যই হবে, কারণ এখানে 15ই জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মানে মোটামুটি আপনার কাছে কিন্তু বেশ কিছু সময় রয়েছে।
রয়েছে। নভেম্বর মাসের এই বাকি দিনগুলো রয়েছে, ডিসেম্বর মাস রয়েছে এবং জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহ কিন্তু রয়েছে। তার মানে আপনার কাছে কিন্তু যথেষ্ট সময় রয়েছে। এখন বর্তমানে বাংলাদেশে যে পাসপোর্টগুলো রয়েছে সেই পাসপোর্টগুলো কিন্তু খুব দ্রুতভাবে করা যায়, জরুরি পাসপোর্টও করা যায়, সেটা 15 দিনেও সেই পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন। পাসপোর্টটি পাওয়ার সাথে সাথে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স সর্বোচ্চ আপনি 14 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবেন এবং আশা করা যায় জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আপনি সকল কাগজপত্র হাতে পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আপনি যদি এখন উদ্যোগটি নেন আবেদন করার জন্য, তাহলে কিন্তু সময় মতো যদি টাইম ফ্রেমটা মেনটেন করেন তাহলে সময়ের মধ্যে কিন্তু আপনি সকল ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি পাসপোর্টটি করালাম, আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি করালাম, এখন শুধুমাত্র এই স্কলারশিপের জন্য আমি এত কিছু করব? শুধুমাত্র এই স্কলারশিপ না, আরও অনেক স্কলারশিপ সামনে রয়েছে। সেই স্কলারশিপের জন্য কিন্তু পাসপোর্ট প্রয়োজন হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে। তাই এটা আপনি একবার করিয়ে নিলে আপনি কিন্তু পরবর্তীতে নানা কাজে লাগাতে পারবেন। এখন এখানে একটি প্রশ্ন দাঁড়ায় যে ভাইয়া আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি তৈরি করলাম, এখন এটা তৈরি করতে গেলে অনেক সময় দেশের নামটি দিতে হয়, তাহলে কি আমি শুধুমাত্র সেই দেশের জন্য এই সার্টিফিকেটটা ইউজ করতে পারবো নাকি অন্য দেশেও ব্যবহার করা যাবে? পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আবেদন করার সময় একটি দেশের নাম উল্লেখ করতে হয়, কিন্তু সেই দেশের নাম কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ভিতরে বা সার্টিফিকেটের মধ্যে থাকে না। তার মানে হচ্ছে এটা শুধুমাত্র একটি ফর্মালিটিস হিসাবে নেওয়া হয়। এই সার্টিফিকেটটি আপনি নানা দেশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমি জানি এরপরও নানা কনফিউশন থাকতে পারে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন। আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে হয়তো আমি আলাদা একটি ভিডিও দিব, সেখানে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আজকে ছিল দ্বিতীয় পর্ব। আগামী পর্বে কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার নতুন নিয়মগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।